ঈদ মোবারক সবাইকে স্বাগত জানাচ্ছি খেলার সময়ের ঈদ বিশেষ আয়োজন খেলার তারায়। আপনাদের সঙ্গে আছি আমি তামিম হোসেন। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেটে একমাত্র বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-19 দলের অন্যতম সদস্য এবং বাংলাদেশ দলের টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়। কথা বলবো নানা বিষয় নিয়ে। জয়, আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক। চলেন আমরা বসে কথা বলি। জয়, ঈদ তো আমাদের কাছে সবসময় বিশেষ। ছোটবেলা থেকে এখনকার সময় আসলে কোন সময়ের ঈদ বেশি আনন্দের ছিল বলে আপনি মনে করেন এবং সেটা কেন? আমি পার্সোনালি ফিল করি যে ছোটবেলার ঈদটাই বেশি আমি উপভোগ করতাম, কারণ তখন আমি বড়দের থেকে সালামি নিতাম, দেন সবাই মিলে ঈদের চাঁদ দেখতে যাওয়া হতো। বাট এখন বড় হয়ে যাওয়াতে নিজের পকেট থেকে সালামি দেওয়া লাগে, আর ওই ঈদের চাঁদটাও দেখতে যাওয়া হয় না। ঈদ নিয়ে আসলে ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে কিনা, যে স্মৃতি এখনো আপনি যখন মনে পড়ে অনেক বেশি আনন্দ পান? ওই যে ঈদের চাঁদ দেখাটাই বেশি আনন্দ উপভোগ করতাম ছোটবেলায়। ওইটা যখন একদম ছোট ছিলাম, তো কত 12-13 বছর ছিল, তখন সবাই মিলে সন্ধ্যা নেমে আসলেই ঈদের চাঁদ দেখতে চলে যেতাম দৌড়ায়। ঈদের দিন আসলে সারাদিন কি করা হয়? আপনিও কি আসলে একদিনের কসাই হয়ে যান কিনা ঈদুল আজহাতে? হ্যাঁ, কিছুটা হওয়া লাগে সবার সাথে। সবাই যখন একসাথে হই তখন সবাই রিকোয়েস্ট করে যে আসো একটু মাংস কাটা হয়েছে, কিছুটা কেটে তারপর রেস্ট নেই। দেন সবাই এগুলো করার শেষে বিকেলে হয়তো একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে ঘুরতে বের হই। চাঁদপুরে আপনি বড় হয়েছেন এবং চাঁদপুরে জন্ম আপনার, সেখান থেকে আজকে জাতীয় দল, এই জার্নিটা কতটা কঠিন ছিল আপনার জীবনে? না, এটা অনেক স্ট্রাগল করা লাগছে। আমার খেলা শুরু করি আমি 2013, তারপরে 2014-এ আমি বিকেএসপিতে অ্যাডমিট হই। এই স্ট্রাগলের পিছনে আমি বলবো আমার বড় ভাইয়ের খুব বেশি অবদান ছিল। আব্বু ব্যাংকে জব করতো, উনি তেমন টাইম দিতে পারতো না আমার পিছনে। বড় ভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, উনি ওই জবটা ছেড়ে দিয়ে আমার পিছনে লেগে থাকতো। ওই বড় ভাইয়ের অবদান আমার পিছনে হিউজ। বাবার কাছে কখনো এই ক্রিকেট নিয়ে বকা খেয়েছিলেন, বা মা কখনো পড়াশোনার জন্য চাপ দিয়েছিল কিনা? ছোটবেলায় এমন হতো যে স্কুল ফাঁকি দিয়ে খেলতে চলে যেতাম। তখন আসলে এমন হয়েছে যে স্কুল ফাঁকি দিয়ে খেলতে গেছি, তখন স্কুল থেকে খবর আসছে যে ও তো স্কুলে যায় নাই। ও পরে টিফিন টাইমে বাসায় খেতে আসছি, তখন আম্মু ধরে মাইর দিয়ে দিচ্ছে। আমি তো আর জানতাম না যে স্কুল থেকে খবর আসছে যে আমি স্কুলে যাইনি। সেখান থেকে বিকেএসপিতে উঠে আসার গল্পটা কেমন ছিল? বিকেএসপিতে আসলে খুব ডিফিকাল্ট ছিল, কারণ একটা এই যে নর্মাল হিউম্যান আর বিকেএসপির ডিসিপ্লিন হিউজ ডিফারেন্স। কারণ ওইটা রান করে আর্মিদের যে ডিসিপ্লিন থাকে ওই টাইপের। সো আমি বলবো যে ওইখানে গিয়ে প্রথম একটা বছর খুব স্ট্রাগল করা লাগছে, যে টাইম মতো প্র্যাকটিসে যাওয়া, তারপর টাইম মতো ঘুম থেকে ওঠা, টাইম মতো খাওয়া, এগুলো সব মিলানো খুবই কষ্টকর ছিল। দুইটা স্মৃতির কথা বলবেন, একটা হচ্ছে যেটা খুব অনেক বেশি কষ্টের, আর যেটাতে আপনি অনেক বেশি খুশি হয়েছেন। আন্ডার 19-এ কল পাওয়ার পর আমি খুব খুশি ছিলাম আসলে। বিকেএসপি থেকে তখন দেখেন সবাই আসলে ম্যাক্সিমাম আমাদের বিকেএসপি থেকেই উঠে আসতো। তারপর আবার যখন আমি এশিয়া কাপে আন্ডার 19 বাদ পড়ে যাই, তখন আসলে তখন খুব কষ্ট লাগছিল আর কি। তখন আবার বিকেএসপিতে ব্যাক করে যাওয়ার পর আমার কোচ ছিল, আর বলবো যে টুটুল স্যার, উনি খুব আমাকে নিয়ে কষ্ট করছে। প্রথম বিশ্বকাপের যেই ট্রফি সেটা আপনারা বাংলাদেশে নিয়ে এসেছেন, ওই মুহূর্তটা আসলে আপনার কাছে কতটা বিশেষ? এটা আনবিলিভেবল বলবো, কারণ আমাদের হিস্ট্রিতে আগে ছিল না যে ওয়ার্ল্ড কাপ জিতবো। আমি একটা ছোট্ট স্টোরি বলতে চাই। আমরা আসলে সাউথ আফ্রিকায় যখন যাই, আমরা যেই সাউথ আফ্রিকায় কিন্তু 2010 ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখন স্পেন টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। ওই টিমটা যেই মিটিং রুমে আসলে মিটিং করতো, আমরা আসলে যখন 2020-এ যাই, ওই সেম মিটিং রুমে আমরা কিন্তু মিটিংটা করি। মানে আমাদের মিটিং রুম ছিল আর কি। তো আমাদের ওইখান থেকে একটা আসলে অনুভূতি কাজ করে যে এইখান থেকে স্পেন টিম চ্যাম্পিয়ন হয়েছিল, আমরাও
যদি ভাগ্য সহ হয়, আমরা ভালো করি, আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। সবকিছু মিলিয়ে আসলে বিশ্বকাপ জয়ের যে পথটা, ওটা তো অনেক বেশি কঠিন ছিল। এরপরে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা ছিল, ওই মুহূর্তগুলো কি আসলে এখনো স্মৃতিতে রয়ে গেছে কিনা? আমি যতদিন আসলে বেঁচে থাকবো অতদিন এই স্মৃতিটা আমার মনের মধ্যে থেকে যাবে, এবং আমি বলবো যে বাংলাদেশের মানুষের মাঝেও এই স্মৃতিটা থেকে যাবে। বিশ্বকাপের সময় আমাদের যখন গ্রুপ পর্বের প্রথম স্টেজে একটা দুইটা ম্যাচ হওয়ার পর মেবি আকবর আলীর বোন মারা গিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। তো ওই মোমেন্টটা আসলে খুব আমাদের জন্য খুবই কষ্টকর ছিল, বাট আমরা পণ টাইপের করেছিলাম যে আমরা এই বিশ্বকাপটা ওর বোনের জন্য হলেও কিছু একটা করব। সো এটা আসলে আমাদের খুব এনকারেজ করেছিল। সবার আগে দেশ, সেই দেশের কারণে কিন্তু অনেক সময় আপনাদের যেই ঈদ আনন্দ, পরিবারের সঙ্গে থাকা হয় না। পরিবারকে কতটা মিস করেন? অবশ্যই, কারণ দেখেন যখন আপনি পরিবারের বাইরে গিয়ে ঈদ করবেন তখন পরিবারকে মিস করাটাই স্বাভাবিক। এখানে যখন থাকি সবাই চেষ্টা করি যে আমরা এখানে একটা পরিবারের মতোই চলাফেরা করার, সবাই একসাথে থাকার চেষ্টা করি। টেস্ট দলের মধ্যে আসলে সবচেয়ে বেশি চাঙ্গা রাখে কে আসলে? আমি বলবো যে তাসকিন ভাই, উনি খুব মজা করে, সবাইকে খুব এনকারেজ করে, বোরিং না হয়ে যায়, উনি খুব এনজয়েবল। পাকিস্তান সিরিজে শান মাসুদের ওই ক্যাচটা কতটা বিশেষ ছিল ওই মুহূর্তে? আমি বলবো এটা একটা ভাইটাল মোমেন্ট ছিল আমাদের সেকেন্ড টেস্টে। লাস্ট বেশ কয়েকদিন আমি শর্ট লেগে প্র্যাকটিস করেছি একটা ক্যাচ ধরার জন্য। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে একটা ক্যাচ ধরবো, একটা ক্যাচ ধরবো। সো একটা ক্যাচ ধরার পর অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, আর তাই কি বলবো, হেলমেট রেখে খুব দৌড়াদৌড়িতে মগ্ন হয়ে গিয়েছিলাম। জয়, আমরা যতটা দেখি তার চেয়ে অনেক বেশি কঠিন কিন্তু আসলে সিলিতে ফিল্ডিং করা। এই যে সিলিতে ফিল্ডিং করার জন্য আসলে আপনি কতটা স্ট্রাগল করেন এবং কতটা প্র্যাকটিস করেন প্রতিনিয়ত? আসলে আমার মানে টেস্ট ম্যাচের 2-3 দিন আগে থেকেও এই প্র্যাকটিসটা করে আসা লাগে, দেন টেস্ট ম্যাচ যখন চলাকালীন সময়েও ওয়ার্ম আপে করা লাগে। সো আমি বলবো এভরিডেই প্র্যাকটিসটা করা লাগে, কারণ এটা আসলে খুবই একদম ব্যাটসম্যানের কাছে দাঁড়ানো লাগে, আপনার রিয়াকশন টাইম ন্যানো সেকেন্ডও থাকে না। তো এটা খুবই একটা বলবো যে ডিফিকাল্ট পজিশন যে ফিল্ডিংয়ে। ডিফিকাল্টের সাথে তো রিস্কিও জিনিসটা, যে যে কোনো সময় বল গায়ে লাগতে পারে। ভয় কাজ করে নাকি অনেক বেশি? মাঝে মধ্যে একটু করে, যখন ব্যাটসম্যান খুব জোরে জোরে মারে। কোনো টেস্টে এমন হয়েছে কিনা যে আপনাকে যে আঘাত করেছে তাকে আবার আপনি পরের ইনিংসে আপনি যখন ব্যাটিংয়ে এসেছেন তাকে একটু ভয় দেখিয়েছেন যে না, তোমাকেও আমি মারবো? এমন আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয় নাই, ডোমেস্টিক ক্রিকেটে হয়েছিল আর কি। যখন আমার একটা শরীরে লেগেছিল তখন আমার আসলে আমি যখন ব্যাটিংয়ে গিয়েছিলাম তখন আর কি ওকে একটা আর কি শর্টস খেলছে, তখন ওর গায়ে লেগে গিয়েছিল আর কি। জয়, অনেক কথাই বললেন, সঙ্গে এখন আরেকটু জানতে চাই যে আসলে সামনে আসলে ফুটবল বিশ্বকাপ, কোন দলের সাপোর্টার আপনি? আমি ব্রাজিল সাপোর্টার, ছোট থেকেই ব্রাজিলের খেলা দেখে আসছি। 2000 আমার যতটুকু মনে আছে 2006-এর বিশ্বকাপ থেকে আর কি ব্রাজিলের ফ্যান হয়ে গেছি। ব্রাজিল আর্জেন্টিনা একটা কনফ্লিক্ট তো সবসময় আমরা দেখি। আপনার সাথে কারোর সাথে কি এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কনফ্লিক্ট হয়েছে কিনা? হ্যাঁ, এটা নিয়ে অনেকের সাথেই হয়। আমাদের যখন ড্রেসিং রুমে এই যে ওয়ার্ল্ড কাপ আসতেছে দেখবেন মাঝে মধ্যে আমরা ব্রাজিল আর্জেন্টিনা 2 টিম করে ফুটবল ম্যাচ খেলি ওয়ার্ম আপের আগে। সাকিব ভাই কিন্তু খুব বড় আর্জেন্টিনা ফ্যান, আমি, তারপর শরীফুল, এরা বেশ কয়েকজন আর কি ব্রাজিল। তো এইভাবে আর কি আমাদের মাঝে মধ্যে যখন এই ব্যাপারে কথা ওঠে তখন এটা নিয়ে কনফ্লিক্ট হয়। আর তারপর যখন বিগ স্পিতে ছিলাম তখন ফুটবল টার্ফে আমাদের ব্রাজিল আর্জেন্টিনা টিম করে ফুটবল ম্যাচ খেলা হতো। সাকিব আল হাসানদের সঙ্গে ক্রিকেটটা খেলেছেন, এরপর এখন আসলে বাংলাদেশ দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত, তার নেতৃত্বে বাংলাদেশ টিমটাকে আপনি কিভাবে দেখছেন বা কেমন দেখছেন? উনি খুবই সাপোর্টিভ, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে উনি সবাইকে খুব সাপোর্ট করে, সবাইকে বুস্ট আপ করার চেষ্টা করে যে তুমি খেলবা, তুমি মন খুলে খেলো, তোমার হারানো কিছু নাই, এগুলো বলে আর কি উনি খুব বুস্ট আপ করে। ক্রিকেটারদের জীবনে আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে। আমি যদি সবশেষ পাকিস্তান সিরিজের কথা বলি, প্রথম 3টা ইনিংসে আসলে আপনি জয়সুলভ ব্যাটিং করতে পারেননি, শেষ ইনিংসে এসে আপনি আসলে 50 করলেন। প্রেশার সিচুয়েশনটা থেকে নিজেকে আসলে কিভাবে ঘুরে দাঁড় করালেন এবং পারফর্ম করলেন? না, আমি বলবো যে আমি ফার্স্ট ম্যাচে যখন 2 ইনিংসে তেমন বড় রান করতে পারি নাই তখন শান্ত ভাই আমাকে বললো যে তুই নেক্সট ম্যাচেও খেলবি, তুই প্রেশার নিস না, তুই তোর ন্যাচারাল খেলাটা খেল, তুই খেলবি, তুই ভালো করে খেল। তো আমার কাছে আসলে এই কথাটা খুব কনফিডেন্ট লাগে যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমাকে এভাবে সাপোর্ট করছে, যে আমি প্রথম ম্যাচটা খারাপ খেলার পরও ক্যাপ্টেন আমাকে এসে বলতেছে যে তুই নেক্সট ম্যাচেও খেলবি।
সো এই সাপোর্টটা আসলে নিজের কনফিডেন্টটাকে বিল্ড আপ করার জন্য খুব কাজে দেয়। নাজমুল হোসেন শান্তর কথা বললেন, দলে দুইজন সিনিয়র সদস্য আছেন, মুশফিকুর রহিম এবং মুমিনুল হক, এছাড়া তাইজুল ইসলামদের মতন ক্রিকেটাররা আছেন। তাদের কাছ থেকে আপনি কি শিখতে পারেন? তাইজুল ভাই, মুশফিক ভাই, নমিন ভাই ওনারা খুবই হেল্পফুল। আমার যখন ব্যাটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে জানার ইচ্ছা হয় তখন ওনাদের কাছে খুব শেয়ার করার চেষ্টা করি। ওনারা খুব ফ্রিলি আমার সাথে কথা বলেন এবং খুবই হেল্পফুল। ওনারা যে এত বছরের এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করার চেষ্টা করেন। জয়, আপনার জার্সি নাম্বার ৭১ এবং তার সঙ্গে নামও জয়। আসলে এই ৭১ নাম্বার জার্সিটা দেওয়ার রহস্যটা কি? না, আসলে এটা আমার পার্সোনাল কোনো নাই, এটা আমার বড় ভাইয়ের আসলে ফেভারিট একটা নাম্বার। তো উনি আর কি আমাকে সাজেস্ট করে যে ৭১ নাম্বারটা তোমার জার্সি সবসময় ইউজ করো। আমি বলবো তা আমি আমার বড় ভাইয়ের কথাটা রাখি, কারণ ওনার আমার ক্রিকেটে আসার পেছনে ওনার অবদান হিউজ। আপনি অনেকদিন ধরেই ন্যাশনাল টিমে খেলছেন, প্রায় ২২টা টেস্ট খেলেছেন। এই ২২ টেস্টের মধ্যে আপনি কি আসলে নিজে যে আত্মতৃপ্তির যে বিষয়টি, ওইভাবে কি আত্মতৃপ্তি পেয়েছেন কিনা, বা নিজেকে আসলে ৫ বছর পর কোথায় দেখতে চান? না, আসলে আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলবো আমি যে ক্যাপাবল প্লেয়ার ওই অনুযায়ী আসলে পারফর্মটা লাস্ট ২২ টেস্টে হয়নি। সো আমি এখন চেষ্টা করছি যে আর নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমি আরও বেটার কীভাবে করা যায়। নেক্সট 5 ইয়ার্সে যদি আমি আরও 20টা টেস্ট খেলতে পারি তখন আমার এভারেজটা যেন অলমোস্ট 35 অথবা 40-র কাছাকাছি থাকে। আমরা দেখেছি কয়েকদিন আগে মুশফিকুর রহিম ১৭তম টেস্টে সেঞ্চুরি করেছেন। আপনার আসলে গোলটা কি? আপনি ক্যারিয়ারের শেষে নিজেকে কোথায় দেখতে চান? মুশফিক ভাই আমাদের সবার কিন্তু এক লাইক ইন্সপায়ার হিসেবে উনি থেকে যাবে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। সো উনি যেহেতু 100টা টেস্ট খেলতে পেরেছে, সো আমারও চেষ্টা থাকবে যে ওনার সেই রেকর্ডটা আর কি ব্রেক করার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের মৌসুমে বাংলাদেশ কিন্তু বেশ ভালো অবস্থানে আছে। মৌসুম শেষে আসলে বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান? আসলে আমরা লাস্ট 2 বছর ধরে খুব ভালো টেস্ট ক্রিকেট খেলে আসছি যে বাংলাদেশ টিম হিসাবে। সো আমি বলবো যে লাস্ট ইয়ার আমরা মনে হয় 7-এ ফিনিশ করেছিলাম। সো এই বছর আমাদের লক্ষ্য থাকবে যদি আমরা টপ 3 অথবা 4-এ যেতে পারি তাহলে এটা আমাদের বাংলাদেশের জন্য খুব বড় একটা অর্জন হবে। এখনও আসলে সাদা বলের ক্রিকেটটা খেলা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে। ঘরোয়া লিগে কিন্তু আপনি সাদা বলে প্রায় পারফর্ম করছেন, আপনার স্ট্রাইক রেট ভালো এবং অ্যাভারেজও ভালো। সে জায়গা থেকে সাদা বলে এখনও খেলতে না পারার আক্ষেপ আছে কিনা, বা ওই রঙিন পোশাকে খেলার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করছেন? না, অবশ্যই অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আক্ষেপ তো থাকবেই, কারণ অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সবাই চায় যে আমি টিম ফর্মেট খেলি, আমারও সেটা আশা আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করার। এখন আমাদের প্রিমিয়ার লিগ চলছে আর ঈদের পর 4টা ম্যাচ আছে। সো ওই ম্যাচগুলোতে যদি আমি ভালো পারফর্ম করি, তারপর আমাদের জিম্বাবুয়েতে টেস্ট আছে, ওই টেস্টে যদি ভালো পারফর্ম করি হয়তো আমার সামনে সাদা বলের সুযোগ আসতে পারে। এখন একটু ব্যক্তিগত জীবনে যেতে চাই। জয়, আসলে আপনার পরিবারে সবচেয়ে বেশি আপনি কার কাছে গেলে শান্তি পান, শান্তি অনুভব করেন? আমার বাবা। বাবার সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে বাবার সম্পর্কে বলে তো শেষ করা যাবে না। বাবারা তো বাবাই হয়, কখনো আসলে বলতে পারে না যে তার সন্তানকে সে কতটুকু ভালোবাসে। জয়, আপনার জীবনে স্পেশাল কোনো মানুষ আছে কি? স্পেশাল মানুষ বলতে আমার ফ্যামিলিতে যারা আছে, আমার বাবা মা ভাই বোন, তারপর আমার বড় ভাইয়ের 2টা বেবি আছে, ওরা আসলে আমার স্পেশাল। যা, বিয়ে করবেন কবে? বিয়ে আসলে এটা তো আমি বলতে পারছি না, এটা আল্লাহর একটা নিয়ামত। সো দেখা যাক ইনশাল্লাহ সামনে। পছন্দের মানুষ আছে? পছন্দের মানুষ তো এখন বলা যাবে না, দেখা যাক সামনে যখন বিয়ে করব তখন দেখতে পাবো। আর তার সাথে আসলে আপনার পরিচয়টা কিভাবে হয়, বা আপনার ক্রিকেট দেখেই কি তার সাথে সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ, বলা যায় আসলে ক্রিকেট দেখেই সম্পর্কটা হয়েছে। এখন সামনে কি হয় সেটা। কোন সময় আসলে কখন আসলে আপনার প্রতি সে ইমপ্রেস হয়েছিল? আপনি প্রপোজ করেছিলেন, না সে প্রপোজ করেছিল? না, এখনো আসলে অত দূর যাওয়া হয় নাই, বাট যখন আমি নিউজিল্যান্ডে টেস্ট খেলতে যাই 2022-এ মেবি, তখন নিউজিল্যান্ডের তখন কিন্তু ওরা খুব ভালো টিম ছিল, ওদের বিপক্ষে স্কোর করি, তখন আসলে ওইখান থেকে আসলে আর কি পরিচয়টা। জয়, এখন পর্যন্ত আসলে কতজনের কাছ থেকে প্রপোজ পেয়েছেন, যেহেতু আপনার ফেসটা একটু বেবি ফেস? আসলে ফেসবুক এই সোশ্যাল মিডিয়াতে তো অনেক আসে, বাট সামনাসামনিও হয়তো বা ফ্যামিলিকে জানায়, বাট ওইভাবে আসলে কাউন্ট করা হয় নাই, হবে বেশ কয়েকটাই। আপনি কি আসলে সবার সাথে এভাবে লাজুক ভঙ্গিতে কথা বলেন?
না আসলে এখন আপনি যেই কোশ্চেনটা করেছেন এটা আসলে কাইন্ড অফ ওই রকমই আর কি, তাই একটু নিজের কাছে শাই ফিল হচ্ছে। আচ্ছা, আবার একটু আসলে ক্রিকেট নিয়ে ফিরতে চাই। জয়, আসলে আমরা অনেক বছর ধরে ক্রিকেট খেলছি। আপনি কি বিশ্বাস করেন আপনি থাকা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট কোনো একটা বড় ট্রফি জিতবে? এটা আসলে আমাদের যারা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম সবার মধ্যে এই কাজটা কাজ করে যে আমরা একটা ট্রফি বাংলাদেশকে দিয়েছি, এবং সবার মধ্যে এই জিনিসটা ফিল হয় যে আমরা ইনশাল্লাহ আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটও একটা ট্রফি বাংলাদেশকে দিব, এই ফিলটা আমরা সবাই করি। যে হই হুল্লোড় পছন্দ নাকি একটু শান্ত পরিবেশই থাকতে চান সব সময় আপনি? এটা আসলে মুডের উপর ডিপেন্ড করে, যখন দেখা গেল যখন একটু নিজের কাছে খারাপ ফিল হচ্ছে তখন আর কি নিজেকে স্পেস দেওয়ার চেষ্টা করি, আবার যখন সবাই একসাথে থাকি তখন হলো ভালো লাগে। ছেলেবেলার যে বন্ধু বান্ধব তাদের সাথে কি এখনো ঘোরা হয়? হ্যাঁ, যখন বাসায় যাই তখন ওদের সাথে বেরো হয় ঈদের দিন বিকালে অথবা ঈদের পরের দিন। ধন্যবাদ জয় সময় দেওয়ার জন্য। আবারও ঈদ মোবারক আপনাকে। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। ঈদ আনন্দের পাশাপাশি শুনছিলাম জয়ের ক্রিকেট জীবনের সংগ্রামের গল্প। আশা করছি আমাদের এই বিশেষ আয়োজন খেলার তারা আপনাদের ভালো লেগেছে। সবাইকে আবারও ঈদ মোবারক। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।